This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগতম, আসসালামু আলাইকুম। দেখুন, আজ এমন একটা সময় পৌঁছেছি যে মঙ্গলবার দিন 10 তারিখ কথা ছিল যে ডাক্তাররা বিকেল 5টায় তারা কাজে জয়েন করবেন। তারা করেননি। তারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে আদেশ তা অমান্য করেছেন। তারা যা করছেন এখন এই মুহূর্তে আউটল বা তারা আইনকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে। এবং তাদের মঙ্গলবার দিন মিছিলের যে স্লোগান শুনলাম সেটা ডাক্তারি স্লোগান মনে হলো না। দ্বিতীয়ত, তাদের মিছিলে যে ভিড় দেখলাম সেটা ডাক্তারদের ভিড় বলেও মনে হলো না। এবং আপনাদেরকে বলি যে গত রবিবার দিন শ্যামবাজার অঞ্চলে যে মিছিল বা জমায়েত হয়েছিল সেখানে ক্যামেরাতে উঠে এসছে যে পুরোপুরি নেশা করে কিছু ছেলেপুলে, তারা নিশ্চয়ই ডাক্তার না আশা করি, কালো পোশাক পরে রাস্তার ধারগুলোতে মদ্যপান করছেন। মানে একটা ফুর্তি ফাট্টা। মূল বিষয়টি হচ্ছে নির্যাতিত চিকিৎসক বা চিকিৎসকের স্থান থেকে তারা সম্পূর্ণ সরে এসে এটা পিওরলি একটা লেফট বা বাম বা উগ্র বাম বা সিপিএমের একটা মতলবির মধ্যে তারা ট্র্যাপে পা দিয়েছে। এবং সিপিএম বা কমিউনিস্টদের ধান্দাই হচ্ছে এটা যে তারা অনেকটা প্যারাসাইটের মতন, লতার মতন, কাউকে জড়িয়ে উঠতে থাকে, তারপর উঠে গেলে যাকে জড়িয়ে ওঠে তাকে লাথ মেরে ফেলে দেয়। সেটা বিশ্ব কমিউনিস্ট পার্টির মধ্যেই হয়েছে। নতুনত্ব অভিনবত্ব কিছু নেই। কিন্তু এটা কতদিন চলতে পারে? মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন করেছেন যে পুজোয় আসুন, উৎসবে আসুন। তার মানে পুজো বা উৎসবে ঢাক ঢোল পেটানো বা লাফাঝাপা নয়। আপনাদেরকে বললে বিশ্বাস করবেন না যে নাগের বাজার বলুন, বারাসাত বলুন, শ্যামবাজার বলুন, কলেজ স্ট্রিট বলুন, গড়িয়াহাট বলুন, কলকাতার মূল ব্যাপারটা তো কলকাতার মধ্যে হচ্ছে। কলকাতার যে ছোট ব্যবসায়ী, দোকানদার, যারা কিছুই না, ছোট ছোট বাচ্চাদের জন্য জামা কাপড় ইত্যাদি ইত্যাদি বিক্রি করছে, সমস্ত বিক্রিবাট্টা তাদের বন্ধ হয়ে গেছে এবং তারা বিরক্ত। তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে। কারণ পুজোর সময় তাদের টোটাল সারা বছর যা বিক্রি হয় তার প্রায় 40% বিক্রি কিন্তু তাদের পুজোর সময় হয়। এটা এরা মানতে চাইছেন না, কারণ এটা এলিট ক্লাসের বিপ্লব হচ্ছে। এলিট মানে ওটা হচ্ছে যে একেবারেই কি বলা যায়, বড় লোক, যারা ব্যবসায়ী, তাদের পরিবারের কেউ কেউ। দ্বিতীয়ত, যেটা হতে পারে প্রফেশনালস, আইনজীবী, ডাক্তার, মানে যাদের ওই তথাকথিত জিএসটি পেমেন্ট করতে হয় নিজের নামে বা নিজের সংস্থার নামে। তো এই উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত অ্যান্ড আ স্মল সেকশন অফ মধ্যবিত্ত কলকাতা শহরের এরাই এটা করছেন। এবং নানানভাবে এটাকে পরিকল্পিতভাবে যেটা দেখা যাচ্ছে যে প্রথম দিন থেকে আজ অবধি বিভিন্নভাবে যারা এই আন্দোলনে নেমেছে সেটা কয়েক লক্ষ, এবং তারা বরাবরই তৃণমূল বিরোধী ছিল বা নতুনভাবে হয়েছে এমনটা ভাবার ব্যাপার নেই যে তারা বিজেপিতে সব ভোট দিত। তারা হয়তো আগামী দিন এমন একটা অদ্ভুত জায়গায় মানে পৌঁছে যাবেন যেটা থেকে নিস্তার নেই। ফলে এরা কিন্তু সিপিএমের গুটিটাকে সাজিয়ে দিচ্ছেন, যারা অরাজনৈতিক বলে নিজেদের বলছেন। চিকিৎসকদের আজকে দাবি দাবা বা হই হুল্লোড়টা দেখে আমার বারবার করে যেটা মনে হয়েছে যে দ্যাট ইজ ডেফিনেটলি নট আর নন পলিটিক্যাল অ্যাক্টিভিটিস। চিকিৎসকরা তাদের নিজেদের সর্বনাশ করছেন। এটা কোথায় গিয়ে দাঁড়াবে তারা নিজেরাও বুঝতে পারছেন না। এটা হুমকি নয়, এটা হচ্ছে কি আমাদের বদারেশন। কারণ বারবার যেটা বলছি, সিপিএমও এটা বুঝতে পারছে, সবাই বুঝতে পারছে যে আজকে রাজ্যের, সারা দেশেরও বটে, 85 থেকে 87% মানুষ তাদের হাসপাতালে যাওয়ার উপায় নেই, মানে প্রাইভেট নার্সিংহোমে যাওয়ার উপায় নেই।
তাদের হাসপাতাল ছাড়া তাদের বিকল্প কিছু নেই, তারা যেতে পারছে না। মানুষ মানে মারা যাচ্ছে, অসুস্থ হচ্ছে, মৃত্যু হচ্ছে প্রচুর। এবং মৃত্যুর জায়গাটি 23 যার দেওয়া হয়েছে, যদি গ্রামেগঞ্জে খবর নেওয়া যায়, যারা কলকাতার এই আরজিকর থেকে শুরু করে মেডিকেল কলেজ বা আদার্সগুলোতে যান, তাদের সংখ্যাটা কিন্তু ক্রমশ বাড়ছে এবং তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। এবং বেদনার ব্যাপারটা হচ্ছে নির্যাতিতা ডাক্তারের মৃত্যুতে তারা কিন্তু ধীরে ধীরে শোক থেকে সরে আসছেন, কারণ তাদেরকেও বাঁচতে হবে। এই বিদ্যেটা উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্তদের যেই সংখ্যাটি লাফালাফি করছে, তাদের মাথার মধ্যে যাওয়ার উপায় নেই। ইটস এ বিগ কনস্পিরেসি এগেনস্ট মমতা ব্যানার্জি। তারা এখন দাবি করছেন যে ওই সচিবকে পদত্যাগ করতে হবে। প্রথমে তাদের দাবি ছিল অধ্যক্ষকে সরাতে হবে, তারপর তাদের দাবি হলো পুলিশ কমিশনারকে সরাতে হবে, এখন বলছে সচিবকে সরাতে হবে। তাদের শেষ ডায়ালগটিও কিন্তু পরিষ্কারভাবে সুদীপ্তা চক্রবর্তী, যিনি অভিনেত্রী, বা স্বস্তিকা মুখোপাধ্যায়, এদের মুখ থেকে কিন্তু বেরিয়ে এসছে যে মমতাকে সরতে হবে। মানে তাদের টার্গেটটা হচ্ছে মমতা। ইটস এ বিগ গেম প্ল্যান অফ সিপিএম। তারা সোজা পথে আসতে পারবে না। যদি ভোটাভুটি হয়, যদি এমন দুরবস্থা দুর্দিনও হয়, তাহলে সিপিএম এর কপালে কিন্তু ভোট জুটবে না। শূন্যটা বড়জোর একটা দুটোতে গিয়ে দাঁড়াবে, তার বেশি হবে না, তারও হবার চান্স নেই। কারণ কলকাতা বা হাওড়ার কিছু অঞ্চল বাদ দিলে এটার কোনো এফেক্টই পড়েনি। যা আপনারা চোখের সামনে দেখছেন, যেটা আপনারা দেখেন যে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল ম্যাচ হয়, কত লোক হয়? প্রায় লাখখানেক লোক হয়। আপনাদের মনে হয় বিরাট কিছু। এই যে লাখখানেক লোক, সেটা ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সমর্থক যত পশ্চিমবঙ্গে রয়েছে, তার 1%ও না, তার 0.5%ও না, তার 0.25%ও না। মানে এত কম। মানে লোক দেখে মনে হচ্ছে আরে সব বোধহয় মোহনবাগান ইস্টবেঙ্গলের সাপোর্টাররা ওখানে গেছে। সেটা যেমন বাস্তব, তেমন একটি কথা বলছি যে এই স্বস্তিকা টস্তিকা এরা বলছে আমরা উৎসবে নেই ইত্যাদি, কিন্তু এই সিনেমা বেরোচ্ছে, টিক্কা না কি একটা বেরোচ্ছে, তো সেটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটা তাদের হয়ে গেছে। তিনি নিজেই অ্যাডভার্টাইজ করছেন যে তার ছবি রিলিজ হচ্ছে। এটা গেল এক। সুদীপ্তা দেবীর, তিনি নাট্যজগতের, তার বাবা কেন ইতিবৃত্ত সবাই কমিউনিস্ট পার্টি কারণ সিপিএমেরই লোকজন ছিল, তিনি বামপন্থী তো বটেই, তিনি সব থেকে বেশি গর্জাচ্ছেন। তো 27শে সেপ্টেম্বর তার একটি নাটক আছে, অপরাজিতা না কি না, একাডেমিতে। এবার কথাটা হচ্ছে যে একাডেমি মঞ্চে যদি সেই ডাক্তারদের গ্রুপটা ঢুকে যায়, জানি না, বা সিনেমা হাউসগুলোর সামনে যদি ডাক্তারদের গ্রুপ বা তথাকথিত প্রতিবাদী গ্রুপটা কেউ সিনেমায় ঢুকবেন না এমনটি হয়। কারণ দেখুন, কাচের ঘরে বসে কিন্তু ঢিলটা ছোড়া হচ্ছে। ঢিলের জায়গাটা কিন্তু ফেরত আসতে পারে। বুদ্ধদেব ভট্টাচার্যের সেই একই কথাটা আমার মনে পড়ছে যে 27 তারিখ নাটকের হলের মধ্যে যদি সব হৈ হৈ করে ঢুকে যায় যে আন্দোলন চাই, আন্দোলন চাই, উই ওয়ান জাস্টিস, উই ওয়ান জাস্টিস করে নাটকটা ড্যামেজ করা হয়, তাহলে কোথায় দাঁড়াবে? এক, কে করবে আমি জানি না। কারণ আবারও মনে রাখতে হবে, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন, নিউটনের থার্ড ল। এবং একইভাবে সিনেমা হাউসে কাউকে ঢুকতে দেখ, ও ওটিপিতে পয়সা খরচা করে দেখ গিয়ে, কিন্তু হাউসে ঢুকতে দেব না। আমরা ওখানে আন্দোলন করব। আন্দোলনটা কি? যে আপনি তো বলেছেন উৎসব নয়, তা আপনার এই সিনেমাটা তো ফুর্তির ব্যাপার, সেটাকে আমরা হতে দেব না। আপনি তো বলছেন তো উৎসবে কেউ যাবে না। আপনারা নাস্তিক হতে পারেন দুর্গাপুজোর জায়গা থেকে, কিন্তু কয়েক হাজার মানুষের বা কয়েক লক্ষ মানুষের রুজি রোজগার কিন্তু দুর্গাপুজোকে কেন্দ্র করে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাতে চেয়েছেন। বিক্রিবাট্টা হবে, প্যান্ডেল হবে, রাস্তায় ফুচকা থেকে শুরু করে আলু কাবলি থেকে শুরু করে রোল ইত্যাদি বিক্রি হবে। সেই টাকাটাই কিন্তু গরিবদের টাকা, বা সেই টাকাটাই কিন্তু সাধারণ দোকানদারদের টাকা, যা তারা রোজগার করবে। এটা একটা বিরাট কিন্তু ইকোনমি বলা যেতে পারে, অর্থনীতির একটা বিরাট ফ্লো এই দুর্গাপুজো। কয়েক হাজার কোটি টাকার ট্রানজ্যাকশন হয়, কয়েক হাজার কোটি টাকার ট্রানজ্যাকশন হয় ওয়েস্ট বেঙ্গলে, যেটা ভারতবর্ষের অন্য কোথাও হয় না, যে একটা 10 দিনকে কেন্দ্র করে, নিয়ারলি 10 days। তো ফলে আমাকে বাধ্য হয়ে এই তদন্ত নিয়ে উপস্থিত হতে হয়েছে সত্যান্বেষী ব্যোমকেশ বক্সির কাছে। তিনি গোয়েন্দা কথাটা পছন্দ করেন না, এবং তিনি ডিটেকটিভ কথাটাও পছন্দ করেন না, তাকে সত্যান্বেষী বলতে হবে। আচ্ছা, এই সত্যান্বেষী ব্যোমকেশ কিন্তু মানে তার চেহারাটা কিন্তু উত্তম কুমারের মতন,
মানে চিড়িয়াখানাতে সত্যজিৎ রায় যে উত্তম কুমারকে দেখেছিলাম সেই উত্তম কুমারের মতন। আবার উত্তম কুমার কিন্তু খুব মজাদার একটি ডায়লগ বলছেন। আপনারা তো জানেন যে উত্তম কুমার মহানায়ক অমনি হননি, হাওয়াতে হননি। মানুষ তাকে পাগলের মতন ভালোবেসেছিল, কোনোদিন কেউ ছুতে পারেনি, সামনে দেখতে পায়নি। মানে উত্তম কুমারকে সামনাসামনি দেখতে পায়নি উত্তম কুমারের ফ্যান গ্রুপের 99.9% দেখতেই পায়নি। উত্তম কুমার কারোর সামনে যেতেন না। অথচ যারা মানে যাদের প্রয়োজন রয়েছে, গরিব যারা মেকআপ ম্যান, আর্টিস্টদের হেল্পার ইত্যাদি স্টুডিও পাড়ার, খুব গোপনে তিনি তাদেরকে টাকা দিয়ে, অর্থ দিয়ে সাহায্য করতেন। বনপলাশির পদাবলী তিনি তৈরি করেছিলেন এদের রোজগারের জন্য, কিন্তু তিনি প্রকাশ্যে কোনোদিন কাউকে জানতেও দিতেন না যে আমি এদেরকে অর্থ সাহায্য করছি বা ইত্যাদি। সে কারণেই উত্তম কুমারের চেহারাওয়ালা ব্যোমকেশকেই খুঁজে নিলাম তদন্ত করার জন্য। হচ্ছেটা কি? উত্তর দিন ব্যোমকেশ, ব্যোমকেশ উত্তর দিন। আজকের অনুষ্ঠান শুরু করছি। আরও একবার আদাব নমস্কার জানিয়ে এনকে ডিজিটালের প্রত্যেক বন্ধুদের এবং দর্শকদেরকে শ্রদ্ধা জানিয়ে আপনাদের কাছেও প্রশ্ন রাখছি। ব্যোমকেশের আগে যদি আপনারা উত্তর দিতে পারেন, উত্তর দিয়ে দিন। আমার প্রথম প্রশ্ন, যে এই যে আন্দোলনটি হচ্ছে, সে ডাক্তারদের আন্দোলন বলে যেটাকে পরিগণিত করা হচ্ছে, আসলে আন্দোলনটি কার? আপনারা বলবেন কার, উত্তর দেবেন। এটা ব্যোমকেশ বক্সী, ব্যোমকেশবাবু, এটাকে আপনার কাছেও প্রশ্ন এবং আপনাদের কাছেও প্রশ্ন যে এই আন্দোলনটি করছে কারা? ডাক্তার বলে এড়িয়ে গেলে চলবে না, কারণ কয়েক হাজার ডাক্তার যে ঘুরে বেড়াচ্ছে, সেই ডাক্তার যদি সত্যি কলকাতা শহরে থাকতো তাহলে তো এত তো আমাদের সমস্যা থাকতো না। ব্যোমকেশ বক্সীর কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, উস্কাচ্ছে কারা? আপনারা বলবেন বিজেপি উস্কাচ্ছে, আপনারা বলবেন কেন্দ্রে মোদি উস্কাচ্ছে। আমি বলবো না। আমি এই প্রথম বিজেপির কেন্দ্রীয় স্তর বা মোদি বা এদের তরফ থেকে বলছি না, কারণ মোদির ভয় আছে। আপনারা জানেন না, মণিপুরে কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে, কলকাতা থেকে ঢের বেশি। হাতে তারা মণিপুর বা ওই তাবৎ অঞ্চলে তারা কিন্তু মশাল নিয়ে বেরিয়ে পড়েছে। নরেন্দ্র মোদী জানেন যে এমনি তিনি চাপে, 240টি আসন। এখন যদি কলকাতার এই ধরনের আন্দোলনকে এনকারেজ করা হয়, তাহলে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ছোটোখাটো ঘটনা থেকে শুরু করে বড় ঘটনার মাধ্যমে মানুষ পথে নামবে। দিল্লির নির্ভয়াকাণ্ড থেকে নির্যাতিতা কলকাতার এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে আন্দোলিত হবে, মানুষ নামবে এবং একটা জন আন্দোলন তৈরি হবে। ফলে বিজেপি এটা চাইছে না। আপনাদেরকে বলে দিই, তাহলে উস্কানি দিচ্ছে কে? এটা আমার দ্বিতীয় প্রশ্ন। আমার তৃতীয় জায়গাটি যেটা খুব মানে মনে হয়েছে যে একটা আলোচনা করা দরকার, যে হঠাৎ ফিল্মের লোকেরা এটার মধ্যে লাফালাফি করা শুরু করলো কেন? মানে তাদের কি প্রয়োজন? এবং এরাই এক সময়, মানে খুব বেশি দূরও না, গত বছরও দুর্গাপুজোর পরে মমতা বন্দ্যোপাধ্যায় বিজয়া সম্মিলিতে এরা উপস্থিত ছিলেন অনেকেই, এবং তারা দিদি করে দাঁত কেলিয়ে হাজির হয়েছেন। তাদের হলোটা কি হঠাৎ করে? তাদের এদের পেছনে রহস্যটা কি? তারা কি মমতার কাছ থেকে অতিরিক্ত কিছু চাইছেন, নাকি তাদের ছবিগুলো হিট করাতে চাইছেন, না কি করতে চাইছেন? ব্যোমকেশ বক্সী এটার উত্তরটা দয়া করে দেবেন। এইটার উত্তরটা চাই, এই উত্তরটা আপনারা দিলে খুশি হব। ব্যোমকেশবাবু, আমার এবার মারাত্মক 3টে প্রশ্ন রয়েছে, মারাত্মক। এই প্রশ্নটার উত্তরটা একমাত্র ব্যোমকেশ বক্সী দিতে পারবে তদন্ত করে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে সন্দীপ ঘোষ, ডক্টর সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে, চত্তাবড়া খাচ্ছেন। আমি প্রথম থেকেই বলেছিলাম লোকটা বাজে, কিন্তু ব্যোমকেশবাবু আপনার কাছে প্রশ্ন এবং আপনাদের কাছেও প্রশ্ন, যে আচ্ছা তিনি যত খারাপ লোকই হন, যত দুর্নীতিবাজই হন, তিনি কি সত্যিই চাইবেন যে তিনি যে হসপিটালের অধ্যক্ষ, যার উপরে পুরোপুরি হসপিটালের দায়িত্ব ন্যস্ত রয়েছে, তার হাসপাতালের মধ্যেই এরকম ধরনের একটি বীভৎস ধর্ষণ এবং খুন হোক? যদি তিনি করিয়ে থাকেন, তিনি কি চাইবেন? তার প্রতিপত্তি টাকা পয়সা যা, অনায়াসেই তিনি এসব কাণ্ড কারখানা বাইরে করতে পারতেন। কথার কথা, করবেন কি না করবেনটা বলছি না, কিন্তু তার দায়িত্বে থাকা হাসপাতালে তিনি কি এই কাণ্ডটি করবেন? এটা ব্যোমকেশবাবু আমাকে উত্তর দেবেন। তার কারণটা হচ্ছে তার উপর কিন্তু টোটাল আরজি করার দায়িত্ব ছিল। তার মানে তাকে আমি সাধুপুরুষ বলছি না, মানে তিনি কি করবেন কিনা জিজ্ঞেস করছি, আপনারাও উত্তর দিতে পারবেন। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে
যে সিবিআই কি জিনিসটা ডিলে করে দিচ্ছে, যে খুব মানে দেরি হোক ইত্যাদি ইত্যাদি, তা নয় তো এখনো পর্যন্ত সিবিআই এর কাছে ওই রেপিস্ট হিসেবে একজনের নামটাই এসছে, সেটা হচ্ছে সঞ্জয় রায়। যে ওর মধ্যে এমন একটা জঘন্য ব্যাপার স্যাপার আছে, ও একাও করতে পারে, কিন্তু কোথায় করেছে? ওখানে করে তারপরে কি করলো? তারপরে ধরা পড়ে গেল। তার পেছনে আর কে কে ছিল? এবার আমার যে মারাত্মক দ্বিতীয় প্রশ্নটি, সেটা হচ্ছে মা বাবার কাছে। তাদের একমাত্র মেয়ে খুন হয়েছে, রেপড হয়েছে, মা বাবার কাছে দৌড়ে গেছেন মুখ্যমন্ত্রী, দৌড়ে গেছেন বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা। তিনি ক্ষিপ্ত। আপনি আমি আমরা প্রত্যেকেই মা বাবা যারা, আমাদের একমাত্র সন্তান মরে গেলে আমরা দুনিয়া চুলোয় যাক, আমরা বিভৎস রকম ক্ষিপ্ত হয়ে যাব, এবং সেই ক্ষিপ্ততার নানান রকম রূপ আমরা কিন্তু বাবা মার মধ্যে পেয়েছি, এবং এটাই স্বাভাবিক। তো বাবা মা দুটো ভিডিও দেখলাম। একটিতে বাবা মা বলছেন, যেটা ব্রাত্যরা দেখিয়েছে, না না না, পুলিশের পক্ষ থেকে কেউ আমাদের কাছে কোনো অর্থনৈতিক সাহায্য নিয়ে আসেনি, না না আসেনি। এটা কি সত্যি নাকি এটা সত্যি? তারপরে তিনি বলেছেন যে না না, আমাকে অর্থনৈতিক টোপ দেওয়া হয়েছে। কে দিয়েছেন? না ডিসি নর্থ না সামবডি এলস। আচ্ছা, এটা কি বিশ্বাস করতে হবে ব্যোমকেশ বাবু, যে ওই রকম ক্ষিপ্ত বাবা মা, যার কন্যা ধর্ষিতা এবং নিহত হয়েছেন, তার বাবা মার কাছে গিয়ে সাহস করে কোনো পুলিশ অফিসার কি এটা অফার করতে পারেন? আর করলেও তার বাবা মা সেটা শুনছেন, ভয় পাচ্ছেন, ভয়ে তিনি শুনেছেন বলছেন। এটা কি বিশ্বাসযোগ্য? যে ভয়েতে তিনি নির্ভয় হয়ে তিনি মঞ্চের পর মঞ্চ গরম করে দিচ্ছেন, কোনটা সত্য তিনি তারাই তো কনফিউজ করে দিচ্ছেন। এটা আমি কোনো মতে বিশ্বাস করি না। আজকে আমার সন্তান হলে আমার কাছে পুলিশ কেন, আর্মি আসলেও আমি বন্দুকের সামনে বুক পেতে দেবো, যে মার, বুকে মার বেটা, কিন্তু আমি আমার জায়গা থেকে নড়বো না। তারা ভয় পেয়ে গেলেন। এটা বিশ্বাস করতে হবে? বিশ্বাস করতে পারছি না ব্যোমকেশ বাবু। আমাকে কিন্তু কোন কথাটা সত্য, প্রথমবারেরটা সত্য না দ্বিতীয়বারের সত্যটা আমাকে বলবেন, কারণ এটা একটা ইস্যু করে এই আন্দোলনকারী বা সিপিএম এর লোকেরা লাফালাফি করছে। আমার এরপরে একটি ব্যাপার মারাত্মকভাবে মনে হয়েছে, যেটা কোনো রহস্য আমি খুঁজে পাচ্ছি না আজ অব্দি, যে যদি টাকার অফার দেওয়া হয়ে থাকে, তাহলে সিবিআইকে কেন বললেন না এই নির্যাতিতার মা বাবা? আর সিবিআইকে যদি বলা হতো, সিবিআই কিন্তু দেনান দেয়ার প্রথম ওই ডিসি নর্থকে ডেকে পাঠাতেন। তাদের কাছে কোনো বদারেশন নেই, তারা কিন্তু ডেকে পাঠাচ্ছেন। তারা যদি একটি অধ্যক্ষকে অ্যারেস্ট করতে পারেন, তাহলে ডিসি নর্থকে ডেকে পাঠিয়ে তাকে জিজ্ঞেস করতেই পারেন যে কি মশাই আপনারা টাকা অফার করেছেন, তো বাবা মা বলছে। সেটা তো বাবা মা বলেনি সিবিআইয়ের কাছে, কারণ সিবিআইয়ের কাছে কিন্তু উলট সুলট কথা বলা মুশকিল, মিথ্যা কথা বলাও মুশকিল, তারা ঠিক পেট থেকে বার করে নেয়। তারপরে তারা জঞ্জালে গেল, কি কি হলো না হলো পরের কথা, তারা ডিলে করছেন। বাবা মার কাছ থেকে যদি তারা জানতে পারতেন যে পুলিশ, কলকাতা পুলিশের থেকে তাকে টাকা অফার হয়েছে, সেই কমপ্লেনটা যদি বাবা মার কাছে করা হতো, তাহলে বাবা মা কিন্তু বাবা মার কথা অনুযায়ী কিন্তু সিবিআই ডেকে পাঠাতেও সেই পুলিশ অফিসারকে বা পুলিশ সেই ডিসি নর্থকে। সেরকম তো কোনো কথা এখনো পর্যন্ত সিবিআইয়ের কাছ থেকে শুনতে পেলাম না, যে বাবা মার ব্যাপার ট্যাপার আছে টাছে ইত্যাদি। কনফিউজড ব্যোমকেশবাবু বা আপনারা রহস্যটা বার করবেন, যে তাহলে কোনটা সত্য, যে তাকে টাকার অফারই করা হয়নি এটা সত্য, নাকি তাকে টাকার অফার করা হয়েছে অথচ তিনি নানানভাবে বলছে, তিনি নানান কথা বলছেন, সিবিআইয়ের কাছে তিনি বলেননি কিছু। শেষ প্রশ্ন যেটা, সেটা মারাত্মক ভয়ঙ্কর। জানবেন, যে কোনো মেয়ের কাছে তার মা হচ্ছে সব থেকে প্রিয় বন্ধু। সাধারণত একেবারে 99% তাই হয়ে থাকে। তার ব্যক্তিগত জীবন, সেটা ভালো হোক খারাপ হোক, সবসময় মায়ের সঙ্গে শেয়ার করে। এমনকি তার মহিলা রোগ, মহিলা সমস্যা কোনো কিছু হলো, সেটা কিন্তু মার সঙ্গে তারা শেয়ার করে। তা আমার প্রশ্ন হলো, নির্যাতিতা ডাক্তার মহিলা, চক্রান্তের কথা যেটা বলা হচ্ছে যে তিনি চক্রান্তের শিকার হয়েছেন, তিনি সব জানতেন ভেতরের খবর ইত্যাদি ইত্যাদি, যে কথাগুলো, সেটা তার মাকে তিনি বলেননি একবারও। তার কারণ তার মা তো প্রথম দিকের যে বয়ানগুলো দিয়েছেন, সেখানে একবারও বলেননি যে আরজি করে খুব চাপে ছিল আমার মেয়ে, আমার মেয়ের পেছনে শত্রু লেগেছিল, আমার মেয়েকে টাইট দেওয়ার চেষ্টা হচ্ছিল, তাকে খুনের হুমকি, কোনো কথাই বলেননি তার মা। অর্থাৎ এটা পরিষ্কার যে নির্যাতিতা ডাক্তার প্রয়াত, যার প্রতি আমাদের শ্রদ্ধা অসীম, তার প্রতি ভালোবাসা অসীম, আমরা সত্যিটা জানতে চাই, উই ওয়ান্ট জাস্টিস, এটা আমিও বলছি। কিন্তু
নির্যাতিতা তার মাকে কিন্তু কখনো এরকম কথা বলেননি যে তার পেছনে লোক লেগেছে, আরজি করে কনস্পিরেসি চলছে। শেষ কথাটুকু বলি, অ্যাডিশনাল ওয়ার্ড, যে শেষ কথা যা হয়েছিল মার সঙ্গে, যেটা তিনি প্রথমেই বলেছেন, খেয়েছিস কোট আন কোট, বলে মা এইমাত্র খেয়েছি, অনেকক্ষণ ধরে ডিউটি দিয়েছি, আমরা কয়েকজন মিলে খেয়ে নিলাম। এই কয়েকজনটা কারা কারা? তার বন্ধুরা। তারা কি সংগ্রামের সঙ্গে যুক্ত? তারা কি তার বন্ধুকে কোনো রকম প্যাঁচে ফেলে দিয়ে সংগ্রামের মধ্যে ঢুকে নাটক করছেন? তার মাকে তিনি একবারও বলেছেন যে মা আমার খুব বিপদ? কোনোদিনই বলেননি। তিনি দেরি করে খেয়েছেন, লাস্ট টেলিফোনে টক হয়েছে যে আমি এইমাত্র খেলাম, বড্ড দেরি হয়ে গেছে রাত্রিবেলা, খুব টায়ার্ড। এই কথাগুলো মেয়েটি বলেছে তার মাকে, এর বেশি কিছু বলেনি। সঙ্গে বন্ধু বান্ধব ছিল, এই বন্ধু বান্ধব কারা? সিবিআই কেন বার করছে না? যে তাদের বন্ধু বান্ধবের কাছে তিনি কি কোনো সময় বলেছেন যে আমার উপর এই ডাক্তার, এই যে অধ্যক্ষ বা এরা বা সিন্ডিকেট আমার উপর খুব চটা, আমাকে মেরে ফেলতে পারে, ইত্যাদি ইত্যাদি? তাদেরকে ডেকে জিজ্ঞেস করা হোক যে তোমাদের কাছে ভাই, তোমাদের এই নির্যাতিতা যে মারা গেছেন, তিনি কি কখনো বলেছেন যে তার উপরে অ্যাটাক আসতে পারে, বা তোমরা কিছু জানো যে এ অনেক কিছু জেনে ফেলেছিল, ইত্যাদি ইত্যাদি? সেরকম তো কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। মেয়ের মাও বলেনি এখনো পর্যন্ত। প্রথম শ্রেণীর প্রথম খবরের কাগজে সে সম্বন্ধে কিছু বলছে না, আপনারাও কিছু বলছেন না। তার সত্যি কোনটা? ফলে এটা কিন্তু খুব কনফিউজড হয়ে যাওয়ার মতন ব্যাপার যে মেয়েটি কোনো ষড়যন্ত্রের শিকার যে হয়েছেন এখনো পর্যন্ত সেরকম কোনো তথ্য নেই। আর যদি থেকেও থাকে, তাহলে তিনি রাত্রিবেলা শেষ যে খাওয়াটা খেয়েছিলেন যাদের সঙ্গে, তারা কারা? তাদেরকে চেপে ধরা হোক। তোমরা খেলে তোমাদের কাছে কি কোনো এরকম বক্তব্য ছিল যে খুব বিপাকে আছে? তোমরা তো ক্লোজ ফ্রেন্ড, তোমরা তো জানো যে কিছু হতে পারে। কতগুলো হই হই করে আন্দোলনের নামে ছ্যাবলামি করে শহরকে যারা অসাড় করে দেওয়ার চেষ্টা করছে, তারা কোনোদিন ভেবেছেন? আমি সরাসরি উত্তম কুমারের চেহারাওয়ালা ব্যোমকেশ বক্সির কাছে প্রশ্নগুলো রাখলাম। আশা করি এই প্রশ্নের উত্তর আপনারা সকাল থেকে দেওয়া শুরু করবেন, কারণ এটা কিন্তু রহস্যের জাল, এবং এটার মধ্যে মিথ্যা মিথ্যা এবং মিথ্যা এবং ষড়যন্ত্রতে ভর্তি হয়ে রয়েছে, এবং সেই ষড়যন্ত্রের সম্পূর্ণ সুযোগ নিচ্ছে স্ট্যালিনের বাচ্চারা, অর্থাৎ সিপিএম এর লোকজন, বা এর মধ্যে কিছু মাওয়িস্টরাও ঢুকে যেতে পারে। সুতরাং তদন্ত কিন্তু সিবিআই ঠিকঠাক করুন। এবং তৃণমূলীদের বলছি, আপনারা বসে আছেন কেন ঘরে? এরা তো রোজ যাচ্ছে, আপনারা গিয়ে সিবিআই এর অফিসে যান। এই যারা বলছেন যে এরা পুজো নয়, উৎসব নয়, সব কিছু এবার নাকি অসৌচ চলছে, তো তাদের যখন সিনেমাটা বেরোচ্ছে, তো সিনেমা দেখতে যাওয়াটা ওটা তো আনন্দের জায়গা, সিনেমা তো ফুর্তির জায়গা। সিনেমা দুঃখের জন্য তো সিনেমা দেখতে যায় না রে ভাই কেউ, শুনিনি। আনন্দ বলে যে সিনেমাটা বেরিয়েছিল, তাও তো দুঃখ করতে যায়নি, পয়সা খরচা করেই গেছে। পয়সা খরচা করে কেউ দুঃখ করতে যায় না। অনেকে এবার মদ খেয়ে দুঃখ করে, মদ খেয়ে কেউ দুঃখ করে না, মদ খায়, খাবার জন্য খায়। তো সুতরাং সিনেমাটার ব্যাপারে কিন্তু আপনারা তাহলে আমার মনে হয় তৃণমূলীর এবার আন্দোলনের নাম উই ওয়ান জাস্টিস বলে সিনেমাটা হতে দেবেন কিনা ভেবে দেখুন। আমি বলছি না সিনেমাটা বন্ধ করুন, সিনেমার সামনে গিয়ে বলুন, কারণ ওই নায়িকা তো ওই সিনেমার, যে উই ওয়ান জাস্টিস, তার কাছে জাস্টিস চাইতে যান, ওই সিনেমা হাউসে গিয়ে জাস্টিস চাইতে যান, সিনেমা চলাকালীনই বলবেন। কারণ এরা তো চূড়ান্ত করছে, মানে একেবারে অবরুদ্ধ করে দিয়েছে। এবং 27শে সেপ্টেম্বর থিয়েটার চলাকালীনও আপনারা যেতে পারেন, কারণ তিনি তো পান্ডিয়া এই ঘটনা। তার নাটকের মধ্যে গিয়ে বলুন যে উই ওয়ান জাস্টিস, যতক্ষণ নাটক চলবে ততক্ষণ চলুক না উই ওয়ান জাস্টিস, কারণ সেটা দেখেই তো আমরা অভ্যস্ত হচ্ছি। ব্যোমকেশ বক্সী কি বলেন, আপনারা কি বলেন? শেষ করছি, আপনাদের উত্তরের অপেক্ষায়। নমস্কার, আদাব।